যেতে নাহি দিব, যেতে নাহি দিব, সবে কহে যেতে নাহি দিব। আধারের গ্রাস হতে কে টানিছে তারে, কহিতেছে শতবার যেতে দিব না রে। সোনার তরী কাব্যগ্রন্থের যেতে নাহি দিব রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা। তার থেকে 2-3টি লাইন পাঠ করলাম। সত্যি কথা, আপনাদের এই ভালোবাসা ছেড়ে আমি বেশি দিন থাকতে পারবো না, এটা আমি এই 4 দিনে অনুভব করেছি। সকালবেলা এসেছিলাম ছাদে, কি সুন্দর বৃষ্টি হচ্ছে দেখুন। গত বছর আগস্ট মাসে আমার যাত্রা শুরু হয়েছিল ইউটিউবে। তারপরে একটু একটু করে আমি বাড়তে দেখেছি, প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক সেকেন্ডে আমারই পরিবারকে। 1 জন, 2 জন, 10 জন, 10,000, বর্তমানে 19,300-র কাছাকাছি আমার পরিবারের সদস্য সংখ্যা। আমি ভীষণ আপ্লুত। আর আপনাদের এত ভালো ভালো কমেন্ট আমি পেয়েছি, আমি আশাই করিনি, আমি ভাবিনি। আমি ভেবেছিলাম সকলে হয়তো জেদ করবেন, হয়তো আমাকে বলবেন না অন্তত একটা ব্লগ দিও, কিন্তু না, আমি ভুল। বেশিরভাগ জনই চেয়েছেন আমি মন দিয়ে আমার কাজটি করি, কিন্তু চোখের সামনে সবসময় কন্টেন্ট গিজগিজ করছে, ব্লগ বানাতে ইচ্ছে করছে, হাত দুটোকে এক জায়গায় রাখতে পারছি না। পড়তে বসেও বারবার যেন মনোসংযোগ বিচ্ছিন্ন হচ্ছে। বারবার ওয়াইটি স্টুডিওতেও গিয়ে দেখছি আর কোনো নতুন কমেন্ট এলো কি না, আর নতুন বন্ধু এলো কি না, পরিবারের সদস্য কতটা বাড়লো। 4 দিনে আমি কিচ্ছু করিনি, কিন্তু 50 জনেরও বেশি আমাকে আপন করে নিয়েছেন। একটু একটু করে আমার এই পরিবার বাড়ছে, প্রতিনিয়ত বাড়ছে। কি করে তার গ্রোথ থামিয়ে দিই? একদিক সামলাতে গিয়ে আর একদিক ভরাডুবি হয়ে যাবে। নিজের চোখে নিজের পরিবারের এই পতন আমি সহ্য করতে পারবো না। 1 বছর ধরে আমি লালন পালন করেছি আমার এই 2 হাতে আমার এই চ্যানেলকে। আমি রিয়েলাইজ করেছি এই 4 দিন ধরে সম্ভব নয়। মিথ্যে বলবো না, প্রথম 2 দিন আমি ভীষণ আনন্দে ছিলাম। 3য় দিন থেকে একটু একটু ফাঁকা লাগা। 4র্থ দিন আর পারিনি। মনে হচ্ছে না, আমাকে সময় বার করতেই হবে, এটাই তো জীবন, ব্যালেন্স করে চলাটাই তো জীবন। হ্যাঁ, আমি একেবারে গুটিয়ে নেব কেন 40 দিন ধরে? সপ্তাহে একটি ভিডিও তো আমি বানাতে পারি। এটা তো আমার নিঃশ্বাস প্রশ্বাস, আমার আনন্দ, আমার বেঁচে থাকা, আমার প্যাশন, আমার সব কিছুর মধ্যে আমি একে খুঁজে ফিরি। তাহলে এর থেকে পুরোপুরি নিজেকে কেন গুটিয়ে রাখবো? আর আমার পরিবারের প্রত্যেকে যারা প্রত্যেক দিন অপেক্ষা করে থাকেন যে না, আবার কিছু দেখতে পাবো, কিছু জানতে পারবো, আমার কিছু ভুল হলে আপনারা হাত ধরে আমাকে সঠিক পথে পরিচালনা করেন, এই যে গাইডেন্স, এই যে বন্ধুত্ব, একে অপরকে চিনি না, আপনাদের শুধু কমেন্ট পড়ি। কিছু মানুষ আছেন যারা প্রতিনিয়ত কমেন্ট করেন, কমেন্ট না হলে আমি অপেক্ষা করি সেই কমেন্টের, কখন কমেন্ট আসবে, কি লিখলেন আজকে উনি, দেখি তো পড়ে। হয়তো আমি সকলকে রিপ্লাই করতে পারিনি, কয়েকজনকে মাত্র রিপ্লাই করেছি। প্রত্যেকে যারা আমার পাশে আছেন, নিজেদের হার্দিক শুভকামনা জানিয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি আমি ভীষণভাবে কৃতজ্ঞ। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আমার কৃতজ্ঞতা স্বীকার করে নিচ্ছি। ওই যে বলে না, থ্যাঙ্কস গিভেন ওয়েস্টার্ন কালচারে আছে। আমাদের কোনো সেমিনার ওয়েবিনার হলে আমরা কৃতজ্ঞতা জানাই একদম শেষে গিয়ে। তো আমার কোথাও মনে হয়েছে না, মেসেজের মাধ্যমে না, ভ্লগের মাধ্যমে আমি সকলকে কৃতজ্ঞতা জানাবো। যাই হোক, এই যে গাছগুলো এনেছিলাম আপনারা তা জানেন। একদিন ভীষণ বৃষ্টি হচ্ছিল, মা দাঁড়িয়েছিল রাস্তার মোড়ে, সেখান থেকে মা খাবার দিয়েছিল আমাকে। সেই দিন গাছ নিয়ে এসেছিলাম কলেজ থেকে, তাদেরকে লাগানো হয়নি। প্রায় 12-13 দিন তারা ওরমভাবেই জলের মধ্যে ছিল। তারপরে আমার মনে হলো রুটগুলো তো পচে যাবে, এদের এবার লাগাতেই হবে। আজকে একটু অবসর নিই। রবিবার দিন উত্তম বাড়িতে থাকে, তাই ছাদে সকাল সকাল দুজনে চলে এসেছি, গাছগুলো লাগাচ্ছি। তখন মনে হলো কেন ভ্লগ করব না? এরা যখন 5 বছর পরে একটু বড় হয়ে যাবে, আমি যদি এদের জন্মদিনটা অনুভব করতে চাই, তাহলে আমি ভুলে যাব
এত কাজের মাঝে কবে এদেরকে আমি বাড়িতে টবে লাগিয়েছিলাম। তাহলে এই ছোট্ট ছোট্ট স্মৃতিগুলোকে ধরে রাখবো, এটাই তো আমার উদ্দেশ্য ছিল ইউটিউব জার্নির প্রথমেই। তাহলে তার থেকে আমি কেন সরে যাব? হ্যাঁ, কাজের চাপ বেড়েছে, সত্য কথা, কিন্তু এই দিকটাকেও তো আমি পুরোপুরি অবহেলা করতে পারি না, তাই না? যাই হোক, আমার জন্য, আমার নিজের বেঁচে থাকার রসদ খুঁজে পাওয়ার জন্য আবার ফিরে এলাম। আপনারা হয়তো অনেকেই বলবেন যে হ্যাঁ, আমরা জানতাম প্রিয়াঙ্কি তুমি ফিরে আসবে। একজন একটি মেসেজ করেছিলেন, আমার খুব ভালো লেগেছে। তিনি একদম স্ট্রেট কাট আমাকে বলে দিয়েছেন, এরকম অনেক ইউটিউবারকে দেখলাম বলেন যে ব্লগ বানাবো না, এটাই শেষ, কিন্তু আবার ফিরে আসেন। যারা ব্লগ বানাতে ভালোবাসে তারা ব্লগ না বানিয়ে থাকতে পারে না। এই যে অকাট সত্য কথা অকপটে বলে দেওয়া আর ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড বলে দেওয়া, এ কোথাও যেন সে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উলঙ্গ রাজার সেই বাচ্চা ছেলেটির মতন। শিশুটি বলেছিল, রাজা তোর কাপড় কোথায়? একদম সত্য কথা, আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, এটা তোমার ভালোবাসার জায়গা, তুমি তাকে ছেড়ে কতদিন থাকবে? পারবে না। সব ভালোবাসাকে জীবন থেকে বিদায় দিয়ে শুধুমাত্র কাজ নিয়ে কোন পাগল বাঁচে বলুন? গতকাল অনেক রাত্রে পড়াশোনা শেষ করে আমি যখন শুতে যাই তখন শুভমিতার গান শুনছিলাম। তার আগে আমি যখন ইউটিউবে স্ক্রল করছিলাম এলোপাথারি, হঠাৎ করে একটা ইন্টারভিউ আমার চোখের সামনে আসে শুভমিতার। 2 দিন আগে উনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন, 27 মিনিটের কথোপকথন। আমি এক নিমেষে যেন আমার মনে হলো শেষ হয়ে গেল। সেখান থেকে অনুপ্রাণিত হয়ে তার 2-3টি গান আমি শুনলাম, অসম্ভব ভালো লাগলো। যখন আমরা দিশেহারা হয়ে যাই তখন গানের কথাগুলো আমাদেরকে ভীষণভাবে স্পর্শ করে যায়, হয়তো খানিকটা তাই হয়েছিল। আর আজকে সকালবেলায় ফোন নিয়ে নিজের কাজকর্ম সব বাদ দিয়ে বসে গেছি ল্যাপটপ নিয়ে এডিটিংয়ে, আর এখন আপনাদের সাথে আমি কথা বলছি। যাই হোক, কোথাও যেন মনে হচ্ছে না আমি আমার প্রাণবায়ুটাকে আবার ফিরে পেলাম, কোথাও রোবোটিক জীবন থেকে বেরিয়ে এলাম। আপনারা কেমন আছেন আমাকে জানাবেন কমেন্টে। 4 দিন আপনাদের কোনো খোঁজ আমি পাইনি বলবো না, আমি নিজেই নেওয়ার চেষ্টা করিনি, এটা আমারই ভুল। আর আপনারা চোখ বন্ধ করে আমাকে সবসময় সাপোর্ট করে গেছেন, এটা আমার কাছে যে কী আনন্দের আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, সকালবেলার খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে এখন বসেছি পড়াশোনা করতে। আপনারা আমাকে জিজ্ঞাসা করেছিলেন, 2 জন মনে হয়, এত কমেন্ট এসছে তো, 2 জন জিজ্ঞাসা করেছিলেন যে কিসের পড়াশোনা, সেটা তো খোলসা করে বললে না, তাহলে তো তোমার পরিবারের লোকজনের তোমার সাথে কানেক্ট করতে সুবিধে হতো। আমি বলেছি, আরও পরিষ্কার করে যদি বলতে হয় তাহলে বলি যে একটা বই লেখার কাজ চলছে, একটা বই সম্পাদনার কাজ চলছে। ভেবেছিলাম পুজোর আগে আমরা ওটা প্রকাশ করতে পারবো, কিন্তু কোথাও গিয়ে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। মানে আমরা যেমনভাবে পরিকল্পনা করি, আমরা যখন ফিল্ডে নামি মানে প্র্যাকটিক্যাল কাজটা করছি, তখন অনেক রকম আনওয়ান্টেড যে ভ্যারিয়েবল বলে না, সেগুলো চলে আসে, কিছু বাধা বিপত্তি আসে যেগুলো আমাদের প্ল্যানিংয়ের বাইরে থাকে, আমাদের কল্পনাতেও থাকে না। তো সেই রকম কিছু সমস্যার সম্মুখীন হচ্ছিলাম। তো সেখান থেকে আমরা 2 জন যারা কাজ করছি তারা সিদ্ধান্ত নিলাম যে না, এত তড়িঘড়ি করে একটা কাজ হতে পারে না, এটা তো সৃষ্টি এক প্রকার বলতে গেলে, এভাবে হয় না, একটু সময় দিয়ে করাই ভালো। ঠিক আছে, পুজোর আগে না বেরোবে, পুজোর ছুটির পরেই বেরোবে, অসুবিধে কি, প্রকাশ নিয়ে কথা। তাই একটু কোথাও যেন স্বস্তির নিঃশ্বাস, কোথাও যেন সেই কাঁধের ওপর থেকে সেই বোঝার একটুখানি হালকা হয়েছে। তাই আপনাদের সাথে আবার এই মাধ্যমে চলে আসা পরিবারকে আপন করে নেওয়ার চিন্তা ভাবনা। যাই হোক, এখন আমার পড়াশোনা খানিকটা ইতি রেখে আমরা একটু 2 জনে বসে গল্প করছি আর আম খাচ্ছি। উত্তমকে আমি বললাম আজকে খাবারটাকে বাইরে থেকে অর্ডার করা যেতে পারে। তিনি সকালবেলায় পরিষ্কার আমায় বলে দিলেন, না, বহুদিন তোমায় রান্না করে খাওয়াইনি, শেষ একদিন মাংস রান্না করে খাইয়েছিলাম। আজ প্রায় 5 মাস হয়ে গেল আমরা মাছ মাংস ডিম খাচ্ছি না।
তো 5 মাস উত্তম তাহলে আমাকে কিছু রান্না করে খাওয়ায়নি। মানে সেই কাশ্মীর যাওয়ার আগেও একদিন রান্না করেছিল, আপনারা সেটা জানেন, সেটা ব্লগে আমি শেয়ার করেছিলাম। তাই ওর স্বাদ হয়েছে আজকে আমাকে রান্না করে খাওয়াবে। আর পাত পেরে দুজনে বাড়িতে বসে খাওয়ার মজা অনেকটাই ভিন্ন রকমের হয়। যেখানে তৈরি হয়ে রেস্টুরেন্টে যাব বা খাবার অর্ডার করে বাড়িতে খাবো, অনেক যান্ত্রিক, তার থেকে এটা অনেক ভালো। হ্যাঁ, আমি পড়ছি, সারাদিনই আমার ছুটির দিনগুলোতে পড়াশোনার সাথেই কাটে, তো মাঝে মধ্যে ওকে গিয়ে একটু একটু টিপস বলে দেওয়া যে এখন এটা করো, তখন সেটা করো। ও খুব ভালো রান্না করে, তারপরেও কিন্তু অকপটে নির্দ্বিধায় আমার কাছে শোনে। আমার এটা খুব ভালো লাগে যে কোনো অহংবোধ নেই রান্না নিয়ে। ছেলেরা ন্যাচারালি যারা রান্না জানে তারা ভীষণ কিন্তু একটা পারদর্শিতা এরকম একটা ভান করে। হ্যাঁ, হয়তো অনেকে ভীষণ পারদর্শীও, আমি তাদেরকে নিয়ে কোনো কথা বলতে চাই না, তবে উত্তম ভীষণ নমনীয়। মানে ওর এই বিষয়গুলো আমার খুব ভালো লাগে। আর যেটা ভালো লাগে এই যে আমাকে পুরোপুরি মানে এই বিষয়গুলো ও আমার সাথে পুরোপুরি মেলে ওর আর কি। মানে আমি রান্না করতে করতে কোথাও একটু ছিটে পড়ে গেলে সাথে সাথে সেটা মুছে নিই। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে প্রিয়াঙ্কি এটা কিন্তু ওসিডি, কিন্তু না, আমার মনে হয় কি বলুন তো, কোথাও একটু নোংরা হয়ে গেলে সাথে সাথে ক্লিন করে দিলে, ওই বলে না কাঁচাই কাঁচাই পরিষ্কার করে নেওয়া। মানে রান্না করতে করতে যেটা হবে, এই আগুনের তাপে ওটা পুরো শুকিয়ে শক্ত হয়ে যাবে, পরে ওটাকে তুলতে গিয়ে আমাকে অনেক বেশি কষ্ট করতে হবে। আর রান্না করতে করতে সব সময় তো আমার হাত দুটো কাজ করছে এমন নয়, কখনো কখনো তো একটু দাঁড়িয়ে থাকতে হয়, যে ভাজা হওয়ার জন্য বা সেদ্ধ হওয়ার জন্য বা জলটা ফুটে ওঠার জন্য। সেই সময়গুলো দাঁড়িয়ে না থেকে ওই ছোটোখাটো কাজগুলো করে নিলে পারে নিজের সময়টাও বাঁচে আর জিনিসটাও তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। দৃষ্টিনন্দন যাকে বলে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন রান্নার পরে রান্নাঘর পুরো ঝাঁ চকচকে। আমি করিনি, কিন্তু এটা উত্তম কুমারই করেছে, সমস্ত ক্রেডিট ওর। যাই হোক, রান্নাবান্না শেষ, এখন আনারস কাটার পালা চলছে। আর আনারস আমার একেবারেই প্রিয় ফল নয়, 2-1 টুকরো খুব মিষ্টি হলে খাই, না হলে নয়। তবে উত্তম আনারস খেতে খুব ভালোবাসে। যাই হোক, চলুন ডাইনিং টেবিলে কি কি খাবার আজ রান্না হয়েছে দুপুরের জন্য দেখিয়ে দিই আপনাদের। আজকে উত্তম কুমার রান্না করেছে, এখানে রয়েছে ভাত, এটা আলু পটলের তরকারি, দারুণ রং হয়েছে দেখুন, পুরো মনে হচ্ছে না রেস্টুরেন্টে। এখানে রয়েছে রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল, এটা স্যালাডের থালাও বানিয়েছে, কি সুন্দর করে সাজিয়েছে দেখুন। আর এখানে হচ্ছে পনির ভাজা, আর এখানে বরবটি আর আলু ভাজা। আর তখন যে আনারসটা কাটছিল সেটা এখানে, এটা খাওয়া দাওয়ার পরে ওই ঘন্টা 2 পরে আমরা খাবো। এত কিছু রান্না করেছি আজকে রবিবার, আর আমি ভীষণ খুশি, নিজেকে ভীষণ লাকি মনে হচ্ছে। চলুন খাবারটা রেডি করি, আর ও স্নানে গেছে, এলে খেতে বসি। এখন ঘড়িতে বাজে 2:30। আজকে আমরা লেট, এত লেট করে খাই না, 1:30-2টার মধ্যে চেষ্টা করি খেয়ে নেওয়ার। কিন্তু ওই যে রবিবার তো, আর আমি পড়ছিলাম, পড়ার সময় আমি ওরকমভাবে ঘড়ি খুব একটা দেখি না, আর উত্তম আমাকে ডিস্টার্বও করেনি। আর ও মনের সুখে নিজের মতন ধীরে সুস্থে রান্না করছিল, তাই একটু লেট হয়ে গেছে। যাই হোক, এখন খাবারটা বেড়ে নিচ্ছি। ওর স্নান হয়ে গেছে, আমিও স্নান করে নিয়েছি, পুজোটাও দিয়ে দিয়েছি। খাবার নিতে এসে একটি কথা খুব মনে পড়ছে, আজকের বিষয়ের সঙ্গে ভীষণ প্রাসঙ্গিক। আমরা আমাদের প্রাইমারি নিড, এই খাওয়া দাওয়াটা বলুন যেমন বেঁচে থাকার জন্য ভীষণ প্রয়োজন, সেরকম গাছের প্রয়োজন একটু খাবার, একটু জল, তার বেঁচে থাকার জন্য, সেও জীব। আর মানুষের প্রয়োজন খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থানের বাইরেও মনের খাবার জোগাড় করা। মনের খাবারের খোঁজ আমরা সবাই কিন্তু করি না। আজকে সেই জন্য বেশিরভাগ মানুষ ভীষণ ডিপ্রেশনে ভোগেন, মানসিক অসুস্থতা অনেক পরিমাণে বেড়েছে। আমাদের শরীরের যেমন কোনো কষ্ট হলে, কোনো অঙ্গ প্রত্যঙ্গের কোনো বিশেষ অসুবিধে হলে দৌড়ে আমরা ডাক্তারের কাছে যাই, আমার মনে হয় মনের চিকিৎসাও করার দরকার। মনের সাথে শরীরের ওতপ্রোত যোগ, মন ভালো না থাকলে কোনো কাজ ভালো থাকে না। তাই 4 দিন অবসর নিয়ে মন ভালো করার জন্যে আমার আজকের এই ভ্লগ আমার কাছে একটি থেরাপির মতন। যাই হোক, কেমন লাগলো আমার এই প্রত্যাবর্তন জানাবেন প্লিজ।